হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আরও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 12 নিউট্রিশন সাবজেক্টের ইউনিট 3 ফুড সেফটি অ্যান্ড স্যানিটেশনের চ্যাপ্টার 1 ডিসকাস করব। চ্যাপ্টার 1 এর নাম হচ্ছে স্পয়েলেজ অফ ফুড অ্যান্ড ফুড পয়জনিং। স্পয়েলেজ মানে কি? পচন, বা আমরা যেটাকে এক কথায় বলে থাকি নষ্ট হওয়া। এটা হওয়ার পর খাদ্যের মধ্যে কিছু টক্সিন বা বিষ তৈরি হয়ে থাকে। সেগুলো কিভাবে আমাদের শরীরে এবং বিভিন্ন ক্ষতি করতে পারে সেগুলো আমরা এখানে দেখব। সবার প্রথমে আমরা দেখব যে পেরিশেবল ফুড বা পচনশীল খাদ্য কাকে বলে। দেখো, পেরিশেবল ফুড কোনগুলো? যেগুলো খুব সহজে নষ্ট হয়ে যায়, যাদেরকে আমরা যদি আর্দ্রতা এবং উচ্চ প্রোটিনযুক্ত মূলত যারা হয়ে থাকে 1 থেকে 2 ঘন্টা যদি আমরা ওদের যে নির্দিষ্ট তাপমাত্রায় রাখার কথা সেই তাপমাত্রায় যদি না রাখি তাহলেই কিন্তু ওরা নষ্ট হয়ে যায়। এখানে রয়েছে দুধ, কাঁচা মাছ, কাঁচা মাংস। আজকে দেখো, কাঁচা মাছ তুমি বাজার থেকে সাপোজ পুঁটি মাছ কিনে এনেছো। কটায় কিনে এনেছো? তুমি কিনে এনেছো সকাল 8টায়। ঠিক আছে, তুমি কিনে এনেছো সকাল 8টায়। তুমি ধোওনি, পরিষ্কার করনি, মানে যেটা ছাই দিয়ে কাটা বলে সেটাও করনি, কিচ্ছু করনি। মাছটাকে ইনট্যাক্ট রেখে দিয়েছো ওইভাবে। তুমি যখন দুপুর 2টো এবং বাইরের টেম্পারেচার কত? ধরে নাও আনুমানিক 39 ডিগ্রি সেলসিয়াস। দুপুর 2টোয় তুমি যখন সেই মাছটা দেখতে পেলে, তুমি তো সেই মাছের সামনে যেতে পারছো না, এত দুর্গন্ধ বেরোচ্ছে। কেন? কারণ দেখো, মাছটা কি? মাছটা তো তার মধ্যে তো কিছু জিনিসপত্র রয়েছে। জিনিসপত্র ইন দ্য সেন্স তার যে যে নোংরাগুলো আমরা বের করে থাকি মাছ কাটার সময়, তাই না? ওইগুলো কি করছে? একটা আহ একটা মাছ যখন আমরা নিয়ে আসছি মার্কেট থেকে, তাকে অনেকক্ষণ ফ্রিজিং করা হচ্ছে, তাই না? যখন তাকে মেন মার্কেটে আনা হচ্ছে অনেকক্ষণ ফ্রিজিং করা হচ্ছে। এবার সেটা তো নিশ্চয়ই জ্যান্ত মাছ না, তাই না? জ্যান্ত মাছ যখন সে না, তখন সেই মাছকে আমি যদি অতক্ষণ আর্দ্রতার মধ্যে এবং অতটা উচ্চ তাপমাত্রার মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু ও নষ্ট হতে শুরু করে দেয় বা স্পয়েলেজ হতে শুরু করে দেয়। সেই জন্য কাঁচা মাংসর ক্ষেত্রেও তাই হয়, দুধের ক্ষেত্রেও তাই হয়। আজকে তোমরা যারা এরকম কাজ করে থাকো বা আমাদের মায়েদেরকে জিজ্ঞেস করবে যে কাঁচা দুধ যদি গরম না করে তুমি বাইরে ইনট্যাক্ট রেখে দাও, তাহলে সেই দুধের পরিণতি কি হতে পারে শুধু একবার জিজ্ঞেস করবে। ঠিক আছে, একদম কিন্তু দুধটা নষ্ট হয়ে যায়। রসালো ফল, শাকসবজি আমরা ফ্রিজে রাখি কেন? তাও ওখানে আবার একটা টেম্পারেচার থাকে। কেন? কারণ ওগুলো যদি আমরা বাইরে নর্মাল টেম্পারেচারে রাখি নষ্ট হয়ে যাবে। রান্না করা খাবার গরমকালে এই 39 ডিগ্রি সেলসিয়াসে গরম করা, মানে যে রান্না করা যে খাবারটা, সেই খাবারটা বাইরে রেখে দেখো তো। যদি খাবারটা তুমি সকাল 7টায় রান্না করে রাত 10টায় খেতে চাও, ওটা কিন্তু খাওয়ার যোগ্য থাকবে না, ওটা নষ্ট হয়ে যাবে এবং ওর মধ্যে টক্সিন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেই জিনিসগুলোকে কি বলা হয়? পেরিশেবল ফুড আইটেম। এবার হচ্ছে সেমি পেরিশেবল, তার মানে অন অ্যান অ্যাভারেজ বলছে জলীয় বাষ্পের বা আর্দ্রতার পরিমাণ তুলনামূলকভাবে কম এবং তারা কয়েক সপ্তাহ বা 1-2 মাস ভালো থাকে। যেরকম এখানে খুব বাধ্য পেঁয়াজ রয়েছে, তাই না? এদেরকে আমরা খাটের তলায় সানের উপর যদি রেখে দিই, তাহলে কি দেখতে পাবো? যে মোটামুটি থাকে, নষ্ট হয় না কিন্তু, তাই না? আলু, পেঁয়াজ, রসুন এদেরকে নিয়ে অত আমাদের মাথা ব্যথা নেই। এদেরকে মোটামুটি যেরকম রাখা সেরকম রেখে দিলে এরা কিন্তু নষ্ট হয় না। অপচনশীল খাদ্য বা নন পেরিশেবল ফুড, দেখো যে সমস্ত খাদ্য জলের বা আর্দ্রতার পরিমাণ খুবই কম, মানে একদম নেই বললেই চলে, তাদেরকে যদি কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত তুমি ওইভাবেই রেখে দাও, এদের কিচ্ছু হবে না। তাই এদেরকে বলা হয় নন পেরিশেবল। গোটা দানাশস্য, চাল, গম, তাই না? তারপর বাজরা, আটা, ময়দা, সুজি, ডালিয়া, মধু, চিনি, গুড়, এদেরকে অনেক দিন রেখে দাও, কিচ্ছু কিন্তু হয় না। এবার দেখো, এই যে আমরা দেখলাম পেরিশেবল, নন পেরিশেবল, সেমি পেরিশেবল, এই যে পচনটা হচ্ছে, এই পচনটার কারণ কি? দেখো, খাদ্যের পচন মূলত কি বোঝায়? খাদ্য প্রাকৃতিকভাবে গৃহীত হওয়ার সময় হোক বা খাদ্য সঞ্চয়ের সময় হোক, মানে ধরো স্টোর করলাম আমরা, খাদ্যের যে কোয়ালিটি বা যে গুণগত মান সেটা কিন্তু সর্বদা হ্রাস পেতে থাকে। আজকে তুমি যদি গাছে তোমার আম রয়েছে, সেই আমটা পেড়ে ওই মুহূর্তে খেয়ে নাও, তুমি যে পুষ্টিমূল্যটা পাবে, তুমি কিন্তু ওই জিনিসটাকেই পরবর্তীতে মার্কেটে ওটা যাবে, মার্কেট থেকে আসবে, ধোবে,
ইত্যাদি করবে, খাবে, তখন কিন্তু সেই গুণমানটা থাকবে না। কেন? কারণ একটা স্টেজিং থাকে, তাই না? একটা স্টেজিং থাকে। যেরকম আমরা আমাদের হিউম্যান বডি দিয়েই বলি যে দেখো আজকে ছোট্টবেলায় আমরা কত, আমাদের যে স্কিনটা কত ফ্রেশ ছিল, তাই না? আমরা কি ছোট্টবেলায় একদম জন্ম নেওয়ার পর থেকেই মুখে ক্রিম ইত্যাদি মাখি? একদমই মাখি না। কিন্তু দিন বা দিন যখন আমরা বড় হতে থাকি আমাদের ময়েশ্চারের ডিফারেন্সিয়েশন হয়, আমাদের স্কিনে র্যাশ হতে থাকে এই পলিউশন ইত্যাদির জন্য। তার মানে কি আমাদের স্কিনটাও আস্তে আস্তে ডেটোরিয়েট করে, যদি সেটাকে যত্ন করে না রাখা হয়, যে শীতকালে যদি যত্ন না করি খারাপ হয়ে যাবে। তো ঠিক সেই রকমই বিভিন্ন স্টেজিং এ, সেটা মানুষের স্কিন বলো আর ফুড আইটেম বলো, যদি তুমি প্রপারলি ওর মতলব কেয়ার না করো তাহলে কিন্তু ওটা ড্যামেজ হতে থাকে। তাহলে খাদ্য পচন কি? খাদ্য পচন একটা রাসায়নিক, ভৌত বা জৈবিক কারণের ফলে তৈরি, যেখানে বর্ণ, গন্ধ, গ্রহণযোগ্যতা ইত্যাদি সমস্ত কিছু কিন্তু হ্রাস ঘটতে থাকে এবং অগ্রহণীয় করে তোলে। পচনযুক্ত খাদ্য নিরাপদ না এবং তা কিন্তু স্বাস্থ্যের পক্ষে কি হয়? স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হয়। ফিজিক্যাল কজেস কি বা ভৌত কারণ কি কি, সেগুলো যদি আমরা দেখি, তাহলে প্রথম হচ্ছে আমার উচ্চ তাপমাত্রা। উচ্চ তাপমাত্রা কি? উচ্চ তাপমাত্রা হচ্ছে যদি তাপমাত্রা অনেকটা বেশি হয়, ঠিক আছে? যদি তাপমাত্রা অনেকটা বেশি হয় তাহলে সংরক্ষণের ক্ষেত্রে আমরা কম টেম্পারেচারে রাখবো। কোথায় রেখে থাকি? সেটা আমরা ফ্রিজে রেখে থাকি। আলো, দেখো এটা অনিবার্য যে প্রাকৃতিক বা কৃত্রিম যে কোনো ধরনের আলোর সংস্পর্শ খাদ্য আসবেই। দীর্ঘদিন আলোর সংস্পর্শে খাদ্যের প্রাকৃতিক বর্ণের এবং যে পুষ্টি মূল্যের কিন্তু পরিবর্তন ঘটে, যা খাদ্য পচনের কিন্তু অন্তর্গত। আলোর প্রভাবে খাদ্যের মধ্যে ঘটা রাসায়নিক বিক্রিয়াও কিন্তু পচনের জন্য দায়ী হয়। অক্সিজেন, এই যে অক্সিজেন বা বায়ু খাদ্যের পচন ঘটায় বিভিন্নভাবে, খাদ্যের জারণ বা খাদ্য উপাদানের বিশ্লেষণ ঘটিয়ে বর্ণ, গন্ধ, স্বাদের পরিবর্তন করে। এছাড়া মূলত যে অক্সিজেনের সংস্পর্শে খাদ্যে অণুজীবের বৃদ্ধি ত্বরান্বিত হয়। এছাড়াও এনজাইমেটিক পরিবর্তন, বা এটাকে অ্যাকচুয়ালি তোমরা জানো কি বলা হয়? এটাকে বলা হয় এনজাইমেটিক ব্রাউনিং। কার ক্ষেত্রে দেখে থাকবে? তোমরা দেখে থাকবে আপেলের ক্ষেত্রে। আপেলের ক্ষেত্রে এই আপেলটাকে যদি কেটে, ঠিক আছে, কেটে রেখে দাও তাহলে দেখবে আপেলের গায়ে কিরকম ব্রাউনিশ টাইপের কালার ফর্মেশন হচ্ছে। ওটাকে বলা হয় এনজাইমেটিক ব্রাউনিং, ঠিক আছে? তারপর হচ্ছে বহিরাবরণ বিনষ্টকরণ। ধরো কোনো কারণে আম পাড়তে গিয়ে গাছ থেকে আমটা পড়ে গেল, পড়ে একটা পোর্শন ড্যামেজ হয়ে গেল, ব্যাস। একটা অংশ যখনই ড্যামেজ হয়ে গেল আস্তে আস্তে পুরো জায়গাটা নষ্ট করে দেবে। সেম অ্যাজ সবজি, ডিম ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু হয়। খাদ্যের প্যাকেজিং, দেখো খাদ্যের প্যাকেজিং এর ক্ষেত্রে তোমরা দেখে থাকবে যে খাদ্যের বিভিন্ন রকমের প্যাকেজিং হয়। ধরো চিপসের প্যাকেট, তাই না? এরকম যে কুরকুরে বা লেজ ইত্যাদি, বিঙ্গো ইত্যাদি প্যাকেট হয়, এই একটা প্যাকেজিং হলো। প্যাকেজিং এর ধরো কোনো কারণে ফুটো হয়ে গেল, ভিতরে হাওয়া ঢুকলো, সেখান থেকেও কিন্তু ড্যামেজটা স্টার্ট হবে। বা এই প্যাকেটগুলো যে বক্সটার মধ্যে আনা হয়, ঠিক আছে, এখানে অনেকগুলো প্যাকেট থাকে, এই বক্স যদি ড্যামেজ হয়ে যায় তখন সেটা অনেকক্ষণ আগে থেকেই কিন্তু ক্ষতি করতে পারে। সময়, বলছে দীর্ঘ সময় যদি প্রাকৃতিক নিয়মে এটা কিন্তু খাদ্যের পচন ঘটিয়ে থাকে। হিউমিডিটি বা ড্রাইনেস, অতিরিক্ত ডিহাইড্রেশন, যদি জলের অভাব হয় তাহলে খাদ্যকে শক্ত করে দেয়। আবার ঠিক এর অপোজিট হলে আমরা কি দেখতে পাই? হিউমিডিটি যদি বেশি হয়ে যায় তখনও নষ্ট হয়। রেফ্রিজারেটরে অতিরিক্ত মোড়কের ফলে ফ্রিজার বার্ন হয়, যা ডিহাইড্রেশনের ফলে উৎপন্ন হয়। আবার অতিরিক্ত আর্দ্রতা সহজেই কিন্তু মাইক্রো অর্গানিজম বা অণুজীবের বৃদ্ধি ঘটায়। এই যে ফ্রিজার বার্ন জিনিসটা কি? আমরা দেখবে এই যে বর্ষাকালে আমরা দেখতে পাই ফ্রিজের যে টেম্পারেচার সেটা আমরা ধরো মনসুনই করে রাখলাম, ঠিক আছে? মনসুন করে রাখলেও প্রচন্ড পরিমাণে বরফ জমে যায়। ওকে, বরফ জমার ফলে ওই বরফের একটা কোনাও যদি তোমার হাতে লাগে তাহলে মনে হবে যেন কেটে যাচ্ছে। ওটাকে বলা হয় ফ্রিজার বার্ন। এবার হচ্ছে বায়োলজিক্যাল কজেস বা জৈবিক কারণ। জৈবিক কারণ কি কি রয়েছে? জৈবিক কারণের মধ্যে প্রথমেই হচ্ছে এই অণুজীবের আক্রমণ। স্ট্যাফাইলোকক্কাস সাবস্পিসিস বা এই যে এসপি মানে হচ্ছে স্পিসিস, এটা একটা কারণ হতে পারে। আমরা যদি দেখি তাহলে 0 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এরা বাঁচতে পারে। জাস্ট ইম্যাজিন, 0 থেকে 80 ডিগ্রি পর্যন্ত তারা বাঁচতে পারে। এছাড়াও ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম রয়েছে, স্ট্রেপ্টোকক্কাস অরিয়াস রয়েছে, ব্যাসিলাস সেরাস রয়েছে। এই যে ক্যান্ড আইটেম যেগুলো হয়, ক্যানের মধ্যে যে সমস্ত ফুড আইটেম থাকে যেটাকে বাইরে এনে আমরা বয়েলড করে খেতে পারি, বা
আম ইত্যাদিকে প্রিজার্ভ করা হয়। তো তার মধ্যে কিন্তু এই বটুলিনামের প্রেজেন্স দেখতে পাওয়া যায়। খাদ্য বিনষ্টকরণ ও পচনে ছত্রাকের ভূমিকা, ইস্ট, ছত্রাক এরা তো খুবই মারাত্মক। 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে এরা বেঁচে থাকে, এককোষী ছত্রাক হয়, তাই না? পাউরুটির মধ্যে আমরা দেখে থাকি যেরকম রাইজোপাস, অ্যাসপারজিলাস, পেনিসিলিয়াম এরা ইত্যাদি হয়ে থাকে এবং এরা টক্সিন ক্ষরণ করে থাকে। কীটপতঙ্গ, পাখির আক্রমণ, দেখো কীটপতঙ্গ যে সঞ্চয়কালীন মানে স্টোরের টাইমে কিন্তু এরা উৎপাত করতে পারে এবং এরা খাদ্যের পচনের জন্য দায়ী হয়। বিভিন্ন যে মাজরা পোকা, ডালি পোকা এরা, তারপর ইঁদুর, ও তো আমাদের মানে সবার বাড়িতেই মোটামুটি থাকে এবং ওরা নোংরা ইত্যাদি ত্যাগ করে সেখান থেকে তাদের লালারসের মাধ্যমে বিভিন্নভাবে কিন্তু এটা হয়ে থাকে। অন্যান্য কারণ কি কি হয়ে থাকে? এই যে এই ছবিটাতে কিন্তু আপেলের যে এনজাইমেটিক ব্রাউনিং সেটা আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য কারণের মধ্যে যদি আমরা দেখি, একটা সেলফ ডিকে হয়। ঠিক আছে? এই আপেলটাকে তুমি কিনেছো হচ্ছে ধরো এপ্রিলে এবং মে মাস অবধি রেখে দিয়েছো। যদি তোমরা এটাকে না খাও বা ইনট্যাক্ট ওইভাবে রেখে দাও, কি হবে? ও নষ্ট হয়ে যাবে। ওরও তো বেচারার একটা বেঁচে থাকার সময়ক্ষণ রয়েছে, ও তো অনন্তকাল বাঁচতে পারে না। তো সেইভাবেও কিন্তু আমরা দেখতে পাই, যেটাকে সেলফ ডিকে বলা হয়। এছাড়া আরো বিভিন্ন কারণ হতে পারে, গুণমানের পরিবর্তন, তাই না? ওর মধ্যে যে সমস্ত বিষয় উপস্থিত তার পরিবর্তন, যেরকম ফ্যাটের উপস্থিতির জন্য অনেক সময় র্যান্সিডিটি তৈরি হয়, ঠিক আছে? বা অসংরক্ষিত যে ডিমগুলো হয় যেগুলোকে আমরা হয়তো প্রপারলি ফ্রিজিং করি না, তার মধ্যে কি তৈরি হয়? H2S তৈরি হয়, হাইড্রোজেন সালফাইড তৈরি হয়। ওকে, তো এগুলো কিন্তু তৈরি হয়ে থাকে। নেক্সট যদি আমরা দেখি, নেক্সট হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের, আমরা দেখে থাকবো বিভিন্ন পয়জনিং। পয়জনিং এর মধ্যে প্রথম পয়জনিং হচ্ছে সালমোনেলা পয়জনিং। সালমোনেলা খাদ্য বিষাক্তকরণ এবং বিষক্রিয়ায় অত্যন্ত সাধারণ। দেখতে কি সুন্দর, দেখে মনে হচ্ছে খুব সুন্দর দেখতে, বাট মানে দেখেও একটা রিল্যাক্সিং ফিল আসছে। বাট এরা কিন্তু খুবই খাতারনাক, এরা খুবই ড্যামেজ করে থাকে। এরা মূলত, এদের অনেকগুলো ভ্যারাইটি রয়েছে বা এদের ফ্যামিলিতে অনেকগুলো মেম্বার রয়েছে। সালমোনেলা যদি আমি ধরি ফ্যামিলির হেড হয়, তাহলে এন্টারিকা রয়েছে, এন্টারাইটিস রয়েছে, টাইফিমুরিয়াম রয়েছে, ভিরকো রয়েছে। কিভাবে এদের উৎস? এরা মূলত দুধ, দুগ্ধজাত দ্রব্য, ডিম ইত্যাদিতে থাকে, পোল্ট্রিতে থাকে এবং এর দ্বারা যে কন্ডিশন ডেভেলপ হয় সেটাকে সালমোনেলাসিস বলা হয়। সংক্রমিত ছুরি, বাসনপত্র থেকেও এটা হতে পারে। এর উন্মেষ পর্ব কতদিনের হয়? 12 থেকে 24 ঘন্টার মধ্যে মোটামুটি সিমটম দেখা যায়। ওকে, জ্বর সঙ্গে কাঁপুনি, নশিয়া মানে বমি বমি ভাব, বমি ইত্যাদি হয়ে থাকে, ওয়াটারি ডায়রিয়া টাইপের হয়ে থাকে। কি কি ভাবে প্রিভেন্ট করতে পারি? অবশ্যই আমাদেরকে খাদ্যকে খুব সুষ্ঠুভাবে রাখতে হবে, তাপমাত্রা ঠিক রাখতে হবে এবং প্রপারলি ফ্রিজিং করতে হবে। যে কাঁচা এবং যে রান্না করা খাবার রয়েছে সেটাকে প্রপারলি রাখতে হবে এবং যে বাসনপত্র সেগুলোকে পরিষ্কার করে ধুতে হবে। দুধ বা ওই ধরনের যে আইটেম রয়েছে তাকে কিন্তু পাস্টারাইজেশন করতে হবে। এবার হচ্ছে রোটা ভাইরাস। দেখো কি সুন্দর দেখতে, কদম ফুলের মতন, তাই না? এবং এরকম অনেক সময় সাদা রকের একটা মিষ্টিও হয়। বাট না, ওরা তাদের মতন অত ভালো না। এও কিন্তু খুবই খতরনাক একটা জিনিস। এই রোটা ভাইরাস বেসিক্যালি কি হয়? এটা সারা বিশ্বব্যাপী ছোট বাচ্চাদেরকে কিন্তু ডিস্টার্ব করে। উদারাময়ের কারণ, ঠিক আছে? রোটা ভাইরাস মূলত পাকস্থলী আর ক্ষুদ্রান্তের যে অন্তর্গাত্র রয়েছে ইনফ্ল্যামেশন ক্রিয়েট করে। উদারাময়, বমি, জ্বর, পেটে ব্যথার মতন বিভিন্ন অসুবিধার কিন্তু তৈরি করে এবং যার জন্য বডিতে ডিহাইড্রেশন দেখতে পাওয়া যায়। বোঝাই যাচ্ছে কি কারণে হতে পারে। অপরিষ্কার হাতের মাধ্যমে সংক্রমণ হতে পারে এবং ধরো ওই হাতের মাধ্যমে শিশুর মুখে প্রবেশ করলো বা কোনো রোটা ভাইরাস সংক্রমিত কোনো মানুষ মলত্যাগ করলো, সেখান থেকে মাছি উড়ে এসে একজন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় খাবারে বসলো, সেখান থেকে হতে পারে। বা সংক্রামিত জল ও খাদ্যের মাধ্যমে হতে পারে। কন্টামিনেটেড অবজেক্ট বা সংক্রামিত বস্তু, তাই না? তার মাধ্যমে হতে পারে এবং এটা কিন্তু বেশ কিছু ঘন্টা সক্রিয় থাকে। ঠিক আছে? সংক্রমণ পথটি হলো বর্জ্য আর মুখের দ্বারা, ফিকাল ওরাল রুটের মাধ্যমে এটা ট্রান্সমিট হয়। বায়বীয় শ্বাস-প্রশ্বাস দ্বারাও এর সংক্রমণ ঘটে এবং এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুব মারাত্মক একটা অবস্থা ক্রিয়েট করে। এর উন্মেষ পর্ব কতদিনের হয়? প্রায় 1 থেকে 2 দিন, বলা যেতে পারে 48 ঘন্টার কম। দেহের মধ্যে প্রবেশের পর 2 থেকে 3 মধ্যে উপসর্গগুলো দেখা যায়। 1 থেকে 3 সপ্তাহ পর্যন্ত এটা ইনফেক্টিভ পর্ব থাকে। কি কি উপসর্গ? এর উপসর্গ পর্বের মধ্যে যদি আমরা দেখি, ওই বমি বমি ভাব, ডায়রিয়া ইত্যাদি কিন্তু দেখতে পাওয়া যায় এবং প্রচন্ড পরিমাণে পেট কামড়ানো এবং খুবই পরিমাণে অসুস্থ হয়ে যায় বাচ্চা।
এবার হচ্ছে কলিফর্ম পয়জনিং। দেখো একেও হচ্ছে খুবই সুন্দর দেখতে, বাট এ কিন্তু সেটা না। আহ একে দেখতে অনেকটা মনে হচ্ছে সজেস টাইপের, বাট এটা সেরকম না। এ কিন্তু খুব মারাত্মক একটা ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া বলছে অক্সিজেনের উপস্থিতিতেও ডেভেলপ করতে পারে, অনুপস্থিতিতেও ডেভেলপ করতে পারে। গ্রাম নেগেটিভ হয়, রড শেপ হয়, আমরা দেখতেই পাচ্ছি। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 24 ঘন্টার মধ্যে অ্যাসিড ও গ্যাস উৎপাদনে সক্ষম, মারাত্মক জিনিস। এবং কোনো রকমের স্পোর তৈরি করে না। এই কলিফর্ম কিভাবে কন্টামিনেটেড হয় এরও বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, যেরকম এন্টারোব্যাক্টার, সাইট্রোব্যাক্টার, এসেরিয়া, ক্লেবিসেলিয়া, সেরাসিয়া, মার্সেলিল ইত্যাদি। এবং এদের বিভিন্ন প্রজাতিও কিন্তু বর্তমান রয়েছে। এদের মধ্যে সব থেকে বেশি ইকোলি, যেটা আমাদের আবার নিজেদের ক্ষেত্রেই থাকে, কিন্তু ও আবার ভালো। ঠিক আছে। ফিকাল এবং নন ফিকাল ফর্ম যেগুলো রয়েছে, তার মধ্যে দুভাগে ভাগ করা হয়। বলছে কলিফর্মের মাত্রার নির্দেশিকা আদর্শ স্বাস্থ্যবিধি মতে বা নির্দেশিকা অনুযায়ী যে কোনো খাদ্য নমুনায় কলিফর্ম থাকা একেবারেই বাঞ্ছনীয় নয়। প্রত্যেক 100 ml নমুনাতে সিএইচইউ বা কলোনি ফর্মিং ইউনিট যেটা হয়, সিএফইউ হবে। কলোনি ফর্মিং ইউনিট যেটা হয়, কলোনি ফর্মিং মানে এর কলোনি মনে হচ্ছে মেনলি কত পরিমাণ তার স্ট্রেন তৈরি করতে পারবে, মানে কত পরিমাণ তার মতন জিনিস তৈরি করতে পারবে। ঠিক আছে। খাদ্যে মল কলিফর্মের উপস্থিতি মল দূষণের সূচক হিসেবে দেখা হয়। তার মানে কোনো নোংরা যদি উপস্থিত থাকে, আমরা কলিফর্মের মাধ্যমে সেটা ডিটেক্ট করে থাকি, একটা প্যারামিটার হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এবার এর বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, যেগুলো এখানে মেনশন করা রয়েছে। কি কিভাবে সংক্রমণ হতে পারে? প্রথমত পানীয় জলের মাধ্যমে, যেটা কমন জায়গা, অপরিকল্পিত বর্জ্য পদার্থ নিষ্কাশন, তার সাথে সাথে গৃহপালিত পশুদের বসবাস ইত্যাদি। সংক্রমণ পথ যদি আমরা দেখে থাকি, মূলত পানীয় জলের সঙ্গে এর সংক্রমণের মূল কারণ ক্রস কন্টামিনেশন হয়ে থাকে। ক্রস কন্টামিনেশন ওই মোটামুটি 7 দিন পর্যন্ত এর ইনফেক্টিভ পিরিয়ড থাকে, আর 3-4 দিনের মধ্যে উপসর্গ দেখা দেয়। উপসর্গ আবার কি কি হতে পারে? একটা ওই জ্বর, ডায়রিয়া, বমি বমি ভাব, এবং খুবই লুজ ওয়াটারি স্টুল যেটা হয় সেটা দেখতে পাওয়া যায়। পেটে ব্যথা হয়, এবং হ্যামারেজিক কোলাইটিস দেখতে পাওয়া যায়। 2-3 দিন এই কিন্তু থাকে। কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি? দেখো যেখানে শৌচাগার রয়েছে তার আশেপাশে খাবারের জায়গা তৈরি করা যাবে না, এবং সেটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তারপর হচ্ছে ক্লস্ট্রিডিয়াম পয়জনিং। ক্লস্ট্রিডিয়াম পয়জনিংটা খুবই মানে অতি সত্বর এর বিস্তার লাভ আমরা দেখে থাকি। এটাকেও দেখতে হচ্ছে লাইক ডাম্বেল শেপ, ছোট ছোট ডাম্বেল, বাট এটা সেটা একদমই না। এটা হচ্ছে পুরো ক্লস্ট্রিডিয়ামের ফ্যামিলিকে এরকম দেখতে হয়, এবং বটুলিনাম যেই ফ্যামিলির একজন মারাত্মক লোক, সেটা হচ্ছে নিউরোটক্সিন। মানে এ একদম ডাইরেক্টলি আমাদের যে নার্ভাস সিস্টেম, সে নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে থাকে। কি সুন্দর দেখতে, প্যাটিসের মতন, বাট ইট ইজ অ্যাকচুয়ালি নট সো মতলব ভালো। এও কিন্তু ডিস্টার্বিং, এবং এর ডিস্টার্বিং মারাত্মক পর্যায়ে ডিস্টার্বিং। ওকে। এই বটুলিনাম কিন্তু মারাত্মক পর্যায়ে ডিস্টার্ব করে থাকে। কারণ এটা, আবারও বলছি, এটা একটা নিউরোটক্সিন। এটা ডাইরেক্টলি কিন্তু আমাদের স্নায়ুতন্ত্রকে এফেক্ট করতে পারে। এর অনেক ভ্যারাইটি হয়, সেই ভ্যারাইটি গুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে। এবং এটা স্পোর ওই সজেস টাইপের দেখতে হয়। এবং আমরা ঘরে যে স্টোরড মধু রাখি, সেই মধুটাও যদি অনেক দিন হয়ে যায়, সেখানেও ডেভেলপ করতে পারে। ক্যান্ড আইটেমের মধ্যে ডেভেলপ করতে পারে। তার সাথে সাথে বিফ, পর্ক, মুরগি, টার্কির যে মাংস, সেটা যদি প্রপারলি স্টোর না হয়, সেখানে আবার ক্লস্ট্রিডিয়ামের পারফিনজেস ফর্মও কিন্তু ডেভেলপ করতে পারে। 12 থেকে 18 ঘন্টার মধ্যে ওই 8 দিন উপসর্গের পরিলক্ষিত হয়। এবং স্নায়ু প্রবাহ পরিবহনকারী যে অ্যাসিটাইল কোলিন রয়েছে, আমাদের মেসেঞ্জার, সেটাকেও কিন্তু বাধা দেয়। গলাধঃকরণে কষ্ট হয়, গিলতে অসুবিধা হয়, কথা বলতে অসুবিধা হয়, শুষ্ক মুখ হয়ে যায়, মূত্রের স্বল্পতা দেখতে পাওয়া যায়। কিভাবে প্রতিরোধ করতে পারি? স্বাস্থ্যবিধি মানতে হবে। ক্যান্ড খাদ্য গ্রহণ করা যাবে না, এবং যে খাদ্য বস্তুগুলো রয়েছে সেগুলোকে কিন্তু বিলো টেম্পারেচারে রাখতে হবে ফ্রিজিং এ। তারপর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাসকে দেখতে হচ্ছে যে বিডেড নেকলেস যেগুলো হয়, অনেকটা সেরকম, একদম পুঁতির মালার মতন। তো স্ট্রেপ্টোকক্কাস বিভিন্ন প্রজাতি আমরা দেখতে পাই। স্ট্রেপ্টোকক্কাস ফিকালিস, স্ট্রেপ্টোকক্কাস পাইরোজেন, স্ট্রেপ্টোকক্কাস অরিয়াস। এবং এর গ্রুপ এ গ্রুপ বি দুটো ফর্ম আমরা দেখতে পাই। তার সাথে সাথে কাঁচা স্যালাড এবং স্যান্ডউইচে কিন্তু এর উপস্থিতি মূলত আমরা দেখে থাকি। এছাড়া দুধ, ডিম, মাছ, মাংস, সামুদ্রিক মাছ ইত্যাদিতে দেখতে পাওয়া যায়। কি কি উপসর্গ আমরা দেখতে পাই? গলা ব্যথা, সর্দি কাশি, জ্বর, এবং পেট ব্যথা, নিউমোনিয়া, মেনিনজাইটিস ইত্যাদি। কিভাবে প্রতিরোধ করব?
ফার্স্ট অফ অল আমাদেরকে স্বাস্থ্যবিধি মানতে হবে, প্রপারলি আমাদের হাইজিন মেনটেন করতে হবে, ফুডেরও হাইজিন মেনটেন করতে হবে, সঠিক তাপমাত্রায় খাদ্য গরম করতে হবে, খাদ্য গরম করেই তাকে একটু ঠান্ডা করার পর যদি আমি না খাই পুরোটা, আমাকে ফ্রিজিং করে দিতে হবে। যে যে থালা বাসনগুলোতে আমি খাবার সার্ভ করছি সেগুলোকে কিন্তু প্রপারলি আমাকে পরিষ্কার রাখতে হবে, এবং যেখানে রান্না করা হচ্ছে সেই জায়গাটাও কিন্তু আমি পরিষ্কার করে রাখবো। সো দিস ইজ অল ফর টুডে। আই হোপ আজকের এই ক্লাস তোমাদের ভালো লেগেছে। ক্লাস সম্পর্কিত যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে লিখতে পারো, এবং এই নোটসের যদি প্রয়োজন হয় ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। বাকি উই আর অলমোস্ট এন্ড অফ দিস সেমেস্টার। আফটার দ্যাট কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে আমরা কিন্তু কোয়েশ্চেন আনসারে যাব। সো নেক্সট ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে, ভিডিওকে লাইক করবে, কমেন্ট করবে এন্ড শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।